আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন নং 4 সমাধান করব। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও বেসিক সহ বুঝে বুঝে ইনশাআল্লাহ অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরুতেই বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কী বলা আছে? প্রশ্নে বলা আছে 1 জানুয়ারি 2022 তারিখে কামাল ও জামাল যথাক্রমে 60,000 টাকা ও 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। অংশীদারদের চুক্তিপত্র অনুযায়ী তারা নিজেদের মধ্যে নিম্নলিখিত চুক্তিগুলো সমাধান করছে। প্রথম চুক্তিতে কি বলা আছে? কামাল মাসিক 1200 টাকা এবং জামাল মাসিক 900 টাকা বেতন পাবে। তার মানে দুইজন অংশীদারই প্রতিষ্ঠানের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। কারণ এই দায়িত্ব পালন করার লক্ষ্যে কারবার কামালকে প্রতি মাসে 1200 টাকা বেতন দিবে, কারবার জামালকে প্রতি মাসে 900 টাকা বেতন দেবে। মাসিক বেতন, বাৎসরিক বেতন, কারবারের ব্যয়। তারা মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ পাবে। অংশীদাররা যত টাকা মূলধন নিয়ে আসছে ওই মূলধনের উপর 10% হারে কারবার তাদেরকে সুদ দিবে। কামাল বছরের মাঝামাঝি 5,000 টাকা ঋণ স্বরূপ ব্যবসায় সরবরাহ করে। কামাল বছরের মাঝামাঝি সময়ে 5,000 টাকা ঋণ নিয়ে আসছে। আমরা জানি কোনো অংশীদার যদি ঋণ নিয়ে আসে, যদি চুক্তিপত্রে ঋণের সুদের হার উল্লেখ না থাকে, তাহলে কারবার ওই অংশীদারকে 6% হারে ঋণের সুদ প্রদান করে। কিন্তু আজকের প্রশ্নে চুক্তিপত্রে উল্লেখ আছে কামাল বছরের মাঝামাঝি সময়ে 5,000 টাকা ঋণ নিয়ে আসছে এবং ওই ঋণের উপর 6% হারে কামাল বাৎসরিক সুদ পাবে। সারা বছর ধরে কামাল ও জামাল যথাক্রমে 8,000 টাকা ও 6,000 টাকা উত্তোলন করে। তাহলে সারা বছরে কামাল এবং জামাল বার্ষিক নগদ উত্তোলন করছে 8,000 টাকা, 6,000 টাকা। এছাড়াও কামাল 1,000 টাকার পণ্য উত্তোলন করে। উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। উত্তোলনের উপর সবসময় নগদের উপর সুদ ধার্য করতে হয়, কখনো পণ্যের উপর সুদ ধরা হয় না। এটা তোমাকে জেনে রাখতে হবে যে আমরা উত্তোলনের সুদ বলতে নগদ উত্তোলনের সুদকে বুঝিয়ে থাকি, কখনোই পণ্য উত্তোলনের সুদ ধরা হয় না। 1/10/2022 তারিখে জামাল কারবারে 10,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করে। জামাল প্রারম্ভিক মূলধন ব্যতীত 1 অক্টোবর তারিখে কারবারে আরও অতিরিক্ত মূলধন হিসেবে 10,000 টাকা সরবরাহ করছে। জামাল প্রারম্ভিক মূলধনের উপর যেমন সুদ পাবে, অতিরিক্ত মূলধনের উপরও কত পার্সেন্ট হারে সুদ পাবে? প্রশ্নে বলা আছে 10% হারে সুদ পাবে। যখন আমরা এটা কাটবো তখন আমরা এই জিনিসটা আরও ডিটেলস বুঝবো। উপযুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2022 তারিখে কারবারের মুনাফা ছিল 1,42,000 টাকা। এই মুনাফা আমরা জানি, প্রত্যেকটা অঙ্কেই আমি তোমাদেরকে বেসিক বলতেছি যে আমরা শেষের লাইনে যে মুনাফাটা দেখব সেই মুনাফাটা হচ্ছে ওই বছর শেষে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নির্ণীত হয়ে থাকে। এই 1,42,000 টাকা আসলে আয় বিবরণী নির্ণয়ের মাধ্যমে বছর শেষে পাওয়া গেছে 1,42,000 টাকা। ওকে, আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নিলাম। এখন আমাকে কয়ে কি বলছে সেটা দেখব। উদ্দীপকটা দেখে নিলাম, এখন কয়েরটা দেখব। কয়ে বলছে অংশীদারদের মূলধন হিসাব স্থায়ী মূলধন পদ্ধতি তৈরি করো। আমরা এই অধ্যায়ে জানি যে আমরা এই অধ্যায়ে মূলত মূল করণীয় দুইটা: লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি, এই অংশীদারদের মূলধন হিসাব আমরা দুইটা পদ্ধতিতে প্রস্তুত করি। একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতিতে। আমরা এর আগের যে ক্লাসটা করছি আমার প্লেলিস্টে দেখতে পারবা, এর আগের ক্লাসে এটা ডিটেলস আমরা আলোচনা করছি। তারপরে আমরা এখানেও একটু ডিটেলস আলোচনা করব। আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করি, আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করি, পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করার সময় আমরা প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, আমরা সবগুলো লেখার মাধ্যমে প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন অংশীদারদের জন্য নির্ণয় করে থাকি পরিবর্তনশীল পদ্ধতিতে। আর আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করি, স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করার সময় আমরা শুধুমাত্র দুইটা হিসাব মূলধন হিসাবে লিপিবদ্ধ করি, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এই জিনিসটা একটু তোমাকে জেনে রাখতে হবে। তাহলে আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করবো, স্থায়ী পদ্ধতি মানে কি? বছরের শুরুতেও যত মূলধন ছিল বছরের শুরুতেও তত মূলধন থাকবে। স্থায়ী পদ্ধতি বলতে এখানে মূলধন কোনোভাবেই পরিবর্তিত হবে না, শুরুতেও যত টাকা শেষেও তত টাকা। এই যে মূলধন কোনোভাবে পরিবর্তিত হবে না, কি করলে মূলধন পরিবর্তিত হবে না? যদি আমি মূলধন হিসাবে অন্য কাউকে না লিখি, মূলধন হিসাবে শুধু কাকে লিখবো? প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। তাহলে আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করব, তুমি মনে রাখবা, মাথায় রাখবা যে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করার সময় আমরা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন হিসাবে লিপিবদ্ধ করব, অতিরিক্ত মূলধন হিসাবে লিপিবদ্ধ করব, উত্তোলন লিপিবদ্ধ করব না,
পণ্য উত্তোলন লিপিবদ্ধ করব না, উত্তোলনের সুদ লিপিবদ্ধ করব না, মূলধনের সুদ লিপিবদ্ধ করব না, বেতন লিপিবদ্ধ করব না, মুনাফার অংশ লিপিবদ্ধ করব না, এগুলো কোনো কিছু লিপিবদ্ধ করব না। তাহলে এই দফাগুলোকে কোথায় লিপিবদ্ধ করব? এই দফাগুলোকে আমরা অংশীদারদের চলতি হিসাবে লিপিবদ্ধ করব। এতটুকু হচ্ছে আমাদের বেসিক। তাই চলো আমরা কথা না বাড়িয়ে এখন ক প্রস্তুত করার চেষ্টা করি। কয়ে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব স্থায়ী পদ্ধতিতে। আমরা খাতায় লিখব 4 নং প্রশ্নের সমাধান। আমি বোর্ডে লিখে রাখছি 4 নং প্রশ্নের সমাধান, তোমরা 4 নং প্রশ্নের সমাধান লিখবা। লিখবা ক, লিখে লিখবা মূলধন হিসাব, লিখে ব্র্যাকেটে লিখবে স্থায়ী পদ্ধতি। ওকে, স্থায়ী পদ্ধতিতে আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব, আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে যেভাবে মূলধন হিসাব প্রস্তুত করছি সেই রকমভাবেই আমরা ছক করব। এই যে ছক করছি, আমাদের এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে আমাদের ক্রেডিট, অর্থাৎ বাম সাইড হচ্ছে আমাদের ডেবিট, ডান সাইড হচ্ছে ক্রেডিট। তারিখ বিবরণ 10 জন অংশীদার তত টাকা, তারিখ বিবরণ 10 জন অংশীদার তত টাকা। আমরা যে মূলধন হিসাব প্রস্তুত করতেছি, মূলধনের স্বাভাবিক জের ক্রেডিট, মূলধন মানেই কিন্তু ক্রেডিট জের প্রকাশ করে। এখন স্থায়ী পদ্ধতিতে আমরা মূলধন হিসাবে শুধু দুইটা হিসাবকে আনবো, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। আমাদের প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটাই প্রশ্নে দেওয়া আছে। আমরা শুরুতেই দেখছি, এই দেখে স্পষ্ট বলা আছে 1 জানুয়ারি 2022 তারিখে কামাল ও জামাল যথাক্রমে 60,000 টাকা ও 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। আমরা লিখব মূলধন হিসাব প্রস্তুত করার সময় এই প্রারম্ভিক মূলধনটাকেই আমরা মূলধন হিসাবে আগে লিখব। মূলধন মানেই তো ক্রেডিটসের প্রকাশ করে। এখানে যে কামাল এবং জামাল যে 60,000 এবং 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা হচ্ছে মূলধন। মূলধন মানে তো ক্রেডিট, তাই ক্রেডিট দিকে লিখবো আমি 2023 জানুয়ারি 1। এখানে আমরা উদ্বৃত্ত বিডি দিছি। এই উদ্বৃত্ত বিডি না দিয়ে আসলে নগদান হিসাব দেওয়াটা শ্রেয়, কারণ এখানে কিন্তু এটা প্রারম্ভিক জের না। জানুয়ারি 1 তারিখে 60,000 এবং 40,000 টাকা নিয়ে আমরা এই বছরে কিন্তু ব্যবসাটা শুরু করছি। এইখানে যদি তুমি লেখো নগদান হিসাব, তাও কিন্তু চলবে। নগদান হিসাবও লেখা যাবে, উদ্বৃত্ত বিডিও লেখা যাবে। আসলে নগদান হিসাব লেখাটা বেশি শ্রেয়। আমি আসলে উদ্বৃত্ত বিডি, কারণ আমরা যদি বইগুলো দেখি, বইগুলোতে কিন্তু উদ্বৃত্ত বিডি আছে। ওকে, তাহলে আমরা উদ্বৃত্ত বিডি লিখছি, লিখে আমরা কামালের ঘরে লিখছি 60,000, জামালের ঘরে লিখছি 40,000। প্রারম্ভিক মূলধন আমার লেখা হয়ে গেল। প্রারম্ভিক মূলধন লেখার পর আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করব, আমরা আর অতিরিক্ত মূলধন নিয়ে আসবো, আর কোনো কিছুকে আনবো না। এখন কেউ অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, আমরা দেখি একটু। 1 জানুয়ারি তারিখে তাদের প্রারম্ভিক মূলধন ছিল, তাদের চুক্তিপত্র অনুযায়ী 1, 2, 3-এ অতিরিক্ত মূলধন নাই। আসলে অতিরিক্ত মূলধন একদম আছে শেষে। এই যে 1 অক্টোবর 2022 তারিখে জামাল কারবারে 10,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করে। এই যে জামাল কারবারে যে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, এটা যাবে দেখি যদি নগদে নিয়ে আসে নগদান হিসাব ডেবিট, যদি ব্যাংকের মাধ্যমে নিয়ে আসে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমি বলতে পারি নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে অতিরিক্ত মূলধন ক্রেডিট, এটা একটা আসলে বিশেষ খতিয়ান। তাহলে অতিরিক্ত মূলধন কি? ক্রেডিট। তাই ক্রেডিট দিকে লিখবো আমরা এই অক্টোবর 1। আমরা নগদে আনছে না ব্যাংকের মাধ্যমে আনছে জানি না, তাই দুইটাই লিখবো, নগদান অবলিক ব্যাংক হিসাব। এই যে শিরোনাম এটা দিয়ে ব্র্যাকেটে লিখবো অতিরিক্ত মূলধন। কে নিয়ে আসছে অতিরিক্ত মূলধন? অতিরিক্ত মূলধন নিয়ে আসছে, আমরা ভালো করে দেখি, জামাল নিয়ে আসছে। তাই আমরা জামাল, কামালের ঘরে ড্যাশ রাখবো, জামালের ঘরে দেবো 10,000। এই যে আমরা প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধন যে লিখলাম, আর কোনো কিছু স্থায়ী পদ্ধতিতে লেখা যাবে না। স্থায়ী পদ্ধতিতে মানে একটা অংশীদারদের বছরের শুরুতে যত মূলধন থাকবে, শেষেও তত মূলধন থাকবে। শুধু একটা বিশেষ কারণে মূলধনটা পরিবর্তন হয়, অতিরিক্ত মূলধনের জন্য। আর কোনো কারণে এখানে অতিরিক্ত আর কোনো কারণে কোনো দফার কারণে মূলধন পরিবর্তন হবে না বা কোনো দফা বসবে না। এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো। এখন যোগ বিয়োগ করার জন্য আমরা ক্রেডিট দিক বড় দেখতেছি, তো ক্রেডিট দিকে আমি নামাবো। কামালের ঘরে লিখবো 60,000, জামালের ঘরে এই যে 40,000 আর 10,000, 50,000। ওই যোগফলটার সঙ্গে সঙ্গে ডেবিট দিকে নিয়ে আসবো, আনলাম। ডেবিট দিকে আমি তখন বিয়োগ করবো, কারণ আমরা হিসাব দিনে সবসময় ডেবিট ক্রেডিট সমান করি। তাহলে আমি ক্রেডিট দিকে যোগফলটাকে সঙ্গে সঙ্গে ডেবিট দিকে এনে 60,000 থেকে উপরে কোনো টাকা নেই, 0 টাকা। তাহলে 60,000 টাকা থেকে 0 বিয়োগ করলে আমার বিয়োগফল 60,000 টাকা হবে। 50,000 টাকা থেকে আমি যদি 0 বিয়োগ করি, আমার 50,000 টাকা হবে। এই যে আমি 60,000 এবং 50,000 টাকা যে নির্ণয় করলাম, এটা হচ্ছে 2022 সালের সমাপনী জের। তাই আমরা লিখবো 2022 ডিসেম্বর 31। আমরা যেটা বের করবো সেটা উদ্বৃত্ত সিডি। আর এই উদ্বৃত্ত সিডিকে পরের বছরে বিডি করে অঙ্কটা শেষ করে দেবো। তাহলে পরের বছর আমি ট্রান্সফার করবো, যেই পাশে বের হবে তার অপোজিট পাশে আমরা বিডি করবো। 2023 জানুয়ারি 1 উদ্বৃত্ত বিডি। আমরা কামালের ঘরে লিখবো 60,000, আমরা জামালের ঘরে লিখবো 50,000। এইভাবেই মূলত আমরা স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করব। আমি আবারও একটু বলি সামারি, আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করব, আমরা শুধু 2টা দফা মূলধন হিসেবে বসাবো, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। আর কোনো দফা মূলধন হিসেবে বসাবো না। তাহলে বাকি দফাগুলো কোথায় বসাবো? শর্টকাট, বাকি দফাগুলো বসাবো চলতি হিসাবে। আর কোনো কিছু তুমি মাথায় রাখবে না, একদম সিম্পলি যে আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করব, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন মূলধন হিসেবে বসবে। বাকি দফাগুলো কি আছে? উত্তোলন, লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এগুলা
কোথায় বসবে? চলতি হিসাবে। উত্তোলনের সুদ কোথায় বসবে? চলতি হিসাবে। পণ্য উত্তোলন কোথায় বসবে? চলতি হিসাবে। আর পরিবর্তনশীল পদ্ধতিতে আমরা যদি মূলধন হিসাব প্রস্তুত করতাম, প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের সাথে বাকি দফাগুলোও আমরা মূলধন হিসেবে লিপিবদ্ধ করতাম। তাহলে আমরা ক করে ফেললাম, ক আমাদের ডান। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করার আগে আমরা আরেকটা জিনিস রিভাইজ করব। আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করি, আমরা যদি স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করি, স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করলে আমরা শুধু প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন হিসেবে লিপিবদ্ধ করি। প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন ব্যতীত আরও অন্যান্য দফা আছে যে দফাগুলোর ফলে অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে, যেমন উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। এই যে অন্যান্য দফাগুলো, প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ব্যতীত অন্যান্য দফাগুলো আমরা কোথায় লিখি? চলতি হিসাবে লিখি। তাই আমরা যখন লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করব, লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করার সময় যে দফাগুলোর ফলে অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে, ওই দফাগুলোর পূর্বে আমরা হেডলাইনে অংশীদারদের মূলধন হিসাব না লিখে অংশীদারদের চলতি হিসাব লিখব। এই জিনিসটা একটু তোমাকে জেনে রাখতে হবে। তাই চলো আমরা কথা না বাড়িয়ে খ শুরু করি। খ শুরু করার লক্ষ্যে আমরা খাতায় লিখব লিখব দুজন অংশীদারের নাম, কামাল ও জামালের আমি জায়গার অভাবে লিখে নেই লাভ লোকসান বন্টন হিসাব, তার নিচে লিখবা 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। ওকে, এখন আমরা লাভ লোকসান বন্টন হিসাব কেন প্রস্তুত করি? আমরা লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করি এই জন্য, আমাদের শেষের লাইনে যে নিট মুনাফা দেওয়া থাকে, এটা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এখানে দেওয়া আছে। এই নিট মুনাফাটা আমাদের ভুল। কেন ভুল? কারণ আমরা কিছু ব্যয় আয় বিবরণীতে ভুলে লিখি নাই, কিছু আয় বিবরণীতে আমরা ভুলে লিখি নাই। এই যে কিছু ব্যয় বাদ গেছে, কিছু আয় বাদ গেছে, এই আয় এবং ব্যয়কে লিপিবদ্ধ করার জন্য আমরা নতুন করে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করব। আমরা লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করব শেষের লাইন দ্বারা। আমরা শেষের লাইনে যে নিট মুনাফা আছে, এই নিট মুনাফাটাকে লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে লেখার মাধ্যমে এখানে অঙ্ক করা শুরু করব। কেন? কারণ লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট মানে ব্যয়, ক্রেডিট মানে আয়। নিট মুনাফা কি বোঝায়? আয়ের অতিরিক্ত অংশ। তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব আয় বিবরণী, কারণ এটা আয় বিবরণী থেকে আমরা পাইছি। ব্র্যাকেটে লিখব নিট মুনাফা, টাকার ঘরে লিখব 1,42,000। ওকে, এখন আমরা কি করব? প্রশ্ন থেকে যে ব্যয়গুলো আমরা আয় বিবরণীতে লিখি নেই ডেবিট দিকে লিখব, যে আয়গুলো আমরা আয় বিবরণীতে লিখি নেই ক্রেডিট দিকে লিখব। তাহলে শুরু থেকে দেখি। প্রথমে 1 জানুয়ারি 2022 তারিখে কামাল ও জামালের, এটা প্রারম্ভিক মূলধন আয়ও না ব্যয়ও না। তারপরে চুক্তিপত্র অনুযায়ী একে কি বলছে? কামাল মাসিক 1200 টাকা এবং জামাল মাসিক 900 টাকা বেতন পাবে। এই যে বেতন পাবে, তার মানে কামাল এবং জামাল প্রতিষ্ঠানের সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, তাই প্রতিষ্ঠান তাদেরকে প্রতি মাসে বেতন দেবে। এই যে প্রতিষ্ঠান অংশীদারকে যে বেতন দিবে কর্মচারীর ন্যায়, এটা কারবারের ব্যয়। আমরা ব্যয় হলেই ডেবিট দিকে লিখব। আর যেহেতু এটা অংশীদার পাবে কামাল এবং জামাল, তাদের মূলধনকে প্রভাবিত করে। আর যেহেতু আমরা এখানে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করতেছি, তাই শিরোনাম আমরা অংশীদারদের মূলধন হিসাব না লিখে চলতি হিসাব লিখবো। এটা তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা শিরোনাম লিখবো ডেবিট দিকে অংশীদারদের চলতি হিসাব লিখে লিখবো বেতন। কে বেতন পাবে? কামাল, জামাল। কামাল প্রতি মাসে 1200, তাহলে প্রতি মাসে 1200, তাহলে 1200 গুণন 12, এক বছরে 14,400, কারণ আমাকে বাৎসরিক হিসাব করতে হবে। জামাল প্রতি মাসে 900, প্রতি মাসে 900, তাহলে এক বছরে 900 গুণন 12, তাহলে 10,800। তাহলে দুইজন মিলে মোট বেতন কত? এটাই টাকার ঘরে যাবে 25,200। তাহলে কারবার হিসাবের বহিতে বেতন ব্যয় দেখাবে 25,200 টাকা। এটা আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ গেছে, তাই আমরা এখানে লিপিবদ্ধ করলাম। ওকে, আমাদের বেতন লেখা হয়ে গেল। তারপরে 2, তারা মূলধনের উপর বার্ষিক 10% হারে সুদ পাবে। আমরা জানি অংশীদাররা কারবারে যত টাকা বিনিয়োগ করে এটা মূলধন। কারবার ওই মূলধনের উপর অংশীদারদেরকে চুক্তিপত্র অনুযায়ী একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। এখানে বলা আছে চুক্তিপত্রে অংশীদাররা যে যত টাকা মূলধন নিয়ে আসছে তার উপর 10% করে সুদ পাবে। এখন এই মূলধনের সুদটা প্রারম্ভিক মূলধনের উপরও যেমন আমাকে দিতে হবে, অতিরিক্ত মূলধনের উপরও দিতে হবে। তাহলে কামাল এবং জামালের মধ্যে কে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে সেটা একটু আমরা মার্ক করে রাখি। একটু আমরা নিচে গিয়ে দেখব, এখানে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে জামাল, তার মানে দ্বিতীয় জন। কামালের মূলধনের সুদটাকে আমরা বাইর করি। 1 জানুয়ারি 2022 তারিখে কামাল 60,000 টাকা মূলধন নিয়ে আসছে, তাহলে 60,000-এর 10% কামালের মূলধনের সুদ 6,000। আর মূলধনের সুদ অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে। যেহেতু এটা স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করতেছি, তাই আমরা শিরোনাম ব্যবহার করব অংশীদারদের চলতি হিসাব। আর যদি আমরা স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত না করতাম, আমরা শিরোনাম ব্যবহার করতাম অংশীদারদের মূলধন হিসাব। পার্থক্যটা এই জায়গায়। তাহলে আমরা লিখবো অংশীদারদের চলতি হিসাব, নিচে লিখবো মূলধনের সুদ, দিয়ে দুইজনের নাম লিখবো। প্রথমে কামালের কোনো ঝামেলা নেই, কারণ কামাল অতিরিক্ত মূলধন নিয়ে আসেনি। তাহলে কামালের প্রারম্ভিক মূলধন কত? 60,000। 60,000-এর 10% কত? 6,000। 60,000-এর 10% 6,000। এখন আমরা আসবো
জামালের ঝামেলা আছে। জামালের শুরুতে মূলধন ছিল 40,000, এখানে একটু লক্ষ্য করো 40,000 শুরুতে ছিল, তাহলে শুরু থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, কারণ আমাকে যখন আমরা কোনো কিছু নির্ণয় করব আমরা ডিসেম্বর 31 তারিখে নির্ণয় করি। এই যে ডিসেম্বর 31 তারিখে যে নির্ণয় করি এটা বাৎসরিক। ওকে, এখন আমরা যখন মূলধনের সুদ বের করি, মূলধনের সুদের বিষয়টা এটা কিন্তু আসলে সময়ের উপর নির্ভরশীল। তাহলে জামালের শুরুতে মূলধন ছিল 40,000, শুরু থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 12 মাস, তাহলে 12 মাসে এই টাকাটা কারবার ব্যবহার করছে, তাহলে 12 মাসের সুদ এই টাকার উপর জামাল পাবে। তাহলে 40,000-এর আমরা কাটবো 10%, 40,000 10% 4,000, আগে 4,000 টাকা সে প্রারম্ভিক মূলধনের সুদ পাবে। আবার জামাল কি করছে, 1 অক্টোবর তারিখে অতিরিক্ত মূলধন নিয়েছে, এই দেখো নিচে 1/10/2022 তারিখে জামাল আরও 10,000 টাকা কারবারে বিনিয়োগ করছে, তাহলে এই টাকার উপরেও সে সুদ পাবে। তাহলে 10,000-এর আগে আমি 10% কাটি, 10,000-এর 10% আমরা যে পাবো 1,000, এটা কিন্তু বাৎসরিক। আমি কি এখানে 1,000 টাকা লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ পার্সেন্ট কেটে যাহা বের হয় এটা 12 মাসের জন্য বের হয়। নিয়ম কি, আমি যেদিন অতিরিক্ত মূলধন নিয়ে আসবো সেদিন থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কত মাস তত মাসে সুদ ধরবো। তাহলে আমরা নিয়ে আসছি 1/10, 10 কাউন্ট করতে হবে, 10, 11, 12, তাহলে এইখানে কারবার অতিরিক্ত মূলধনের উপর জামালকে 3 মাসে সুদ প্রদান করবে। এই 1,000 টাকা 12 মাসের, তাহলে 12 মাস 12 দ্বারা ভাগ করব, কয় মাসের প্রয়োজন? 3 মাসে 3 দ্বারা গুণ করব, তাহলে 1,000-কে যদি 12 দ্বারা ভাগ করি, 3 দ্বারা গুণ করি, আমরা 250 টাকা পাবো। তাহলে জামাল 4,000 এবং 250, মোট 4,250 টাকা মূলধনের সুদ পাবে। তাই আমরা লিখবো জামাল, এই দেখো বোঝানোর জন্য ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটা না লিখলেও চলবে, 4,000 আর 250, তাহলে কত? 4,250। তাহলে এখন মূলধনের সুদ দুইজন মিলে কারবার দিবে 10,250, আমরা লিখে ফেললাম, এটা আমাদের ডান। ওকে, এটা হয়ে গেল। তাহলে এখন আমরা সিরিয়ালে যাই, আমাদের মূলধনের সুদ লেখা শেষ, এখানে ছিল এটা 2-এ। কামাল বছরের মাঝামাঝি 5,000 টাকা ঋণ স্বরূপ ব্যবসায়ে সরবরাহ করে, যার উপর 6% হারে সুদ ধার্য করতে হবে। আমরা জানি কোনো অংশীদার যদি কারবারে ঋণ নিয়ে আসে, বাধ্যতামূলক কারবার উক্ত ঋণের উপর অংশীদারকে সুদ প্রদান করবে। যদি চুক্তিপত্রে ঋণের সুদের হার উল্লেখ না থাকে তাহলে 6% হারে কারবার সুদ দিবে, আর চুক্তিপত্রে যদি ঋণের সুদের হার উল্লেখ থাকে, যত পার্সেন্ট হার উল্লেখ থাকবে তত পার্সেন্ট হারে কারবার অংশীদারকে সুদ দিবে। এখানে বলাই আছে 6% হারে সুদ দিবে। এখন আমরা যে পদ্ধতিতেই মূলধন হিসেব প্রস্তুত করি না কেন, ঋণের সুদের জন্য আমরা শিরোনাম ব্যবহার করব যে ঋণ নিয়ে আসবে তার ঋণ হিসাব। কে ঋণ নিয়ে আসছে? কামাল নিয়ে আসছে, তাই আমরা শিরোনাম লিখব কামালের ঋণ হিসাব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। তাহলে ঋণের সুদ কখনো মূলধন হিসেবেও যাবে না, চলতি হিসেবেও যাবে না, ঋণের সুদ ঋণ হিসাবে যাবে। তাহলে আমরা লিখব কামালের ঋণ হিসাব, লিখব ঋণের সুদ। কামাল কত টাকা ঋণ নিয়ে আসছে মাঝামাঝি সময়ে নিয়ে আসছে 5,000। এই 5,000 কত পার্সেন্ট? 6%। 5,000-এর 6% 300 টাকা। এখন কবে নিয়ে আসছে? মাঝামাঝি সময়, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে, জুলাই থেকে ডিসেম্বর 31, 6 মাস। তাহলে 6 মাসে সুদ ধার্য করতে হবে, উপরে 6 নিচে 12। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তাহলে 150 টাকা, এই যে 150 টাকা আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের ঋণের সুদ লেখা হয়ে গেল, আমরা খুব সহজে ঋণের সুদ লিখতে পারলাম। এরপরে আমরা কি আছে সেটা দেখব চুক্তিপত্র অনুযায়ী। তারপরে কি আছে? সারা বছর ধরে কামাল ও জামাল যথাক্রমে 8,000 টাকা ও 6,000 টাকা উত্তোলন করে, এটা নগদ উত্তোলন। এছাড়াও কামাল 1,000 টাকার পণ্য উত্তোলন করে, উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। আমরা জানি নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয়, পণ্য উত্তোলনের উপর কখনো সুদ ধার্য করা হয় না। তাহলে এখানে কামাল এবং জামাল বাৎসরিক কত টাকা উত্তোলন করছে? 8,000 টাকা আর 6,000 টাকা। তো এই 8,000 টাকা এবং 6,000 টাকার উপর 5% হারে কারবারে তারা সুদ প্রদান করবে। উত্তোলনের সুদ কারবারের আয়, তাই আমরা উত্তোলনের সুদ ক্রেডিট দিকে লিখবো। আর উত্তোলনের সুদের ফলে অংশীদারদের মূলধন প্রবাহিত হয়, আর যেহেতু স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব সংরক্ষণ করতেছি, তাই প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন ব্যতীত অন্যান্য দফাগুলো মূলধন হিসেবে বসবে না। তাহলে কি করতে হবে? চলতি হিসাব শিরোনাম লিখতে হবে। আমরা লিখবো অংশীদারদের চলতি হিসাব, লিখবো উত্তোলনের সুদ, লিখবো কামাল জামাল। তাহলে কামালের আগে বাইর করবো, কামালের 8,000, 8,000-এর আগে বাইর করবো 5%, 8,000-এর 5% আমরা পাবো 400। এখন আমরা জানি কোনো অংশীদার যদি বছরে বাৎসরিক উত্তোলন করে, তারিখ দেওয়া না থাকে, তাহলে 6 মাসের সুদ ধরতে হয়। তারিখ দেওয়া না থাকলে 6 মাস, তাহলে গুণন, এটা নিয়ম, উপরে 6 নিচে 12, তাহলে এই যে 200 টাকা, এই যে 200 টাকা বসিয়ে দেবো। ঠিক তেমনইভাবে আমরা আসবো জামাল উত্তোলন করছে কত টাকা? 6,000, 6,000-এর 5% কাটো, 6,000 গুণন 5%, 300 টাকা, 300 টাকার অর্ধেক, তাহলে উপরে 6 নিচে 12, তার মানে কত টাকা? 150 টাকা। এই 150 টাকা আমরা বসিয়ে দেবো। তাহলে উত্তোলনের সুদ একজনের 200 টাকা, আরেকজনের 150 টাকা, তাহলে মোট কত হবে? 350 টাকা। একদম সিম্পল। ওকে, এরপরে কি বলেছে? এছাড়াও কামাল 1,000 টাকার পণ্য উত্তোলন করে। পণ্য উত্তোলন বিশেষ কারণে আমরা ক্রেডিট দিকে লিখি। পণ্য উত্তোলন করলেই যদি এটা হিসাবভুক্ত করা না হয়ে থাকে আমাকে ক্রেডিট দিকে লিখতে হয়। তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো কামালের চলতি হিসাব,
পণ্য উত্তোলন দিয়ে টাকা লাগবে 1000। এখন বিশেষ কারণটা কি, আসলে পণ্য উত্তোলন করলে ডেবিট দিকে ক্রয় নামক ব্যয়কে কমাতে হয়। এখানে কামাল কি করছে, 1000 টাকার পণ্য উত্তোলন করছে, এটা হিসাবভুক্ত হয়নি, এখানে আছে মানে এটা হিসাবভুক্ত হয়নি। তার মানে কি, আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় আমরা যখন ক্রয় নামক ব্যয় লিখছি, আমরা 1000 টাকা ক্রয় নামক ব্যয় বেশি দেখিয়েছি। ব্যয় মানে ডেবিট দিকে আছে, ডেবিট দিকে আমরা ব্যয় লিখি। তাহলে ডেবিট দিকে যদি আমি ভুল করে 1000 টাকা বেশি লিখি, এটাকে কারেক্ট করার জন্য আমাকে ক্রেডিট দিকে আবার 1000 টাকা লিখতে হবে, তাহলে কারেক্ট হবে। তাহলে আমরা ভুল করে আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় ক্রয় বেশি দেখাইছি, কত টাকা, 1000 টাকা। ওই ভুলটা এখানে সংশোধন করব। যেহেতু আমি ডেবিট দিকে বেশি লিখছি, তাই ক্রেডিট দিকে লেখার মাধ্যমে সংশোধন করব। তাই পণ্য উত্তোলন আমরা ক্রেডিট দিকে লিখি, পণ্য উত্তোলন কোনোভাবে আয় না, পণ্য উত্তোলন ক্রেডিট দিকে লিখি এই জন্য যে পণ্য উত্তোলন লেখার মাধ্যমে আমি ব্যয়কে কমাবো। ওকে, তাহলে আমরা লিখব কামালের চলতি হিসাব পণ্য উত্তোলন। আর কোনো দফা এখানে নেই, সব দফা লেখা শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব। আমরা দেখতেছি ক্রেডিট দিকে বড় হবে, এই যে 1,42,350, 1000 সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো 1,43,350। সঙ্গে সঙ্গে ওই 1,43,350কে ডেবিট দিকে আনবো, এনে আমরা 25,200 বিয়োগ করব, 10,250 বিয়োগ করব, 150 বিয়োগ করব, তাহলে বিয়োগ ফল পাবো এই যে 1,07,750। এই 1,07,750 এটা হচ্ছে আমাদের প্রকৃত নিট মুনাফা। আমরা আয় বিবরণীতে কিন্তু নিট মুনাফা বাইর করছিলাম 1,42,000। এটা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এই বছর শেষে, হিসাবকাল শেষে আমরা এই যে 1,42,000 টাকা দিয়ে নিট মুনাফা বের করছিলাম, এটা আমাদের ভুল নিট মুনাফা ছিল। কেন? কারণ আমরা ভুল করে বেতন লিখি নাই, মূলধনের সুদ লিখি নাই, ঋণের সুদ লিখি নাই, তারপরে হচ্ছে উত্তোলনের সুদ লিখি নাই, পণ্য উত্তোলন লিখি নাই। তাই তো এগুলো লেখার মাধ্যমে আমরা সঠিক নিট মুনাফা বের করলাম 1,07,750 টাকা। এই যে নিট মুনাফা যে 1,07,750 টাকা পেলাম, এটা বন্টনযোগ্য মুনাফা, কারণ এই টাকাটা দুইজন ভাগ করে নেবে। এখন তারা কি অনুপাতে ভাগ করে নেবে, এখানে অনুপাত দেওয়া নাই। যখন অনুপাত দেওয়া থাকবে না তখন তারা সমানুপাতে ভাগ করে নেবে। তার মানে এই টাকাটাকে, এই যে 1,07,750 টাকাকে আমাকে 2 দ্বারা ভাগ করে 1 ভাগ দিতে হবে কামালকে, আরেক ভাগ দিতে হবে জামালকে। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 53,875 টাকা পাবে কামাল, জামাল পাবে 53,875 টাকা। আমরা খুব সহজে এভাবে আসলে বুঝে বুঝে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বাংলাদেশের এমন কোনো শিক্ষার্থী নাই তারা প্রশ্নটা অ্যান্সার করতে পারবে না যদি আমার কথাগুলো তোমরা বুঝে থাকো। তাহলে আমরা খুব সহজে খ করে ফেললাম, খ আমাদের ডান। এখন আমরা গয়ের সমাধান করব। গয়ে বলছে অংশটিতে চলতি হিসাব প্রস্তুত করো। আমরা অংশটিতে চলতি হিসাব কেন প্রস্তুত করি? কারণ আমি বারবার বলতেছি আমরা মূলধন হিসাব 2টা পদ্ধতিতে প্রস্তুত করে থাকি, স্থায়ী পদ্ধতিতে, পরিবর্তনশীল পদ্ধতিতে। আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি তখন আমরা প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, তার সাথে উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, মূলধনের সুদ, মুনাফার অংশ, বেতন সবগুলো আমরা লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা সমাপনী মূলধন নির্ণয় করে থাকি। এটাকে আমরা বলি পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুতকরণ। কিন্তু আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করি, স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে আমরা শুধুমাত্র 2টা হিসাবকে বা দফাকে আমরা মূলধন হিসেবে লিপিবদ্ধ করি, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। এই যে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন শুধুমাত্র মূলধন হিসেবে লিখি, এর বাইরে অংশীদাররা কারবার থেকে যা যা পাবে সেই হিসাবটা এবং অংশীদাররা কারবার থেকে যেটা উত্তোলন করছে সেই হিসাবটা, উত্তোলনের সুদ, এগুলো আমরা আসলে কোথায় লিখব? এগুলো তো লিখে রাখতে হবে, কারণ আমি অংশীদার, আমি মূলধনের সুদ পেলাম, আমি মুনাফার অংশ পেলাম, আমি বেতন পেলাম, কারবার এগুলা কোথায় আমার নামে লিপিবদ্ধ করবে, বা আমি উত্তোলন করলাম, পণ্য উত্তোলন করলাম, উত্তোলনের সুদ আমার আছে, এগুলো কোথায় লিপিবদ্ধ করবে? এগুলো লিপিবদ্ধ করবে চলতি হিসাবে। কারণ এগুলো যদি প্রপার নিয়মে লিপিবদ্ধ না করে তাহলে আমার হিসাবটা হিসাবকাল শেষে কত আছে সেটা তো নির্ণয় করতে পারবে না। আসলে আমার টাকা কি কারবারে আছে না আমি বেশি করে উত্তোলন করছি, এটা তো হিসাব লিপিবদ্ধ করে রাখতে হবে। এই দফাগুলাকেই লিপিবদ্ধ করার জন্য আমরা মূলত চলতি হিসাব প্রস্তুত করে থাকি। তাহলে আমরা যখন মূলধন হিসাবটা স্থায়ী পদ্ধতিতে লিপিবদ্ধ করি তখন আমরা মূলধন হিসাবের অন্যান্য যে দফাগুলো, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন ব্যতীত অন্যান্য যে দফাগুলো, ওই দফাগুলো চলতি হিসাবে লিখি। আমরা এখানে সেইটাই করব। আমাকে যে গয়ে বলছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো, সেটাই করব। আসলে চলতি হিসাব হচ্ছে মূলধন হিসাবের 2টা আইটেম ব্যতীত অন্যান্য হিসাবগুলোকে নিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় সেটাই চলতি হিসাব। তাহলে আমরা যেভাবে মূলধন হিসাব প্রস্তুত করি ওই ছকটা এখানে করব। আমরা লিখব গ, আমরা লিখব জায়গা নেই তাই লিখে নেই, কামাল ও জামালের চলতি হিসাব দিয়ে ছক করব, তারিখ বিবরণ কামাল টাকা, জামাল টাকা, তারিখ বিবরণ কামাল টাকা, জামাল টাকা।
আমরা যখন চলতি হিসাব করব, মূলধন হিসাবের ন্যায় চলতি হিসাবের জের যদি প্রশ্নে দেওয়া থাকে, এটা দেওয়া থাকে অনেক প্রশ্নে, প্রারম্ভিক চলতি হিসাবের জের দেওয়া থাকে, অনেক প্রশ্নে দেওয়া থাকে না। যদি প্রারম্ভিক চলতি হিসাবের জের দেওয়া থাকে, এটা আগে আমাকে চলতি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। এখন প্রারম্ভিক চলতি হিসাবের জের ডেবিটও বুঝাতে পারে, ক্রেডিটও বুঝাতে পারে। এটা নির্দিষ্ট না যে মূলধনের মতো, মূলধন মানেই ক্রেডিট, কিন্তু চলতি হিসাবের জের ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। যদি ক্রেডিট হয় ক্রেডিট দিকে লিখবো উদ্বৃত্ত বেডি, যার টাকা তার ঘরে লিখবো। যদি ডেবিট হয় ডেবিট ঘরে লিখবো উদ্বৃত্ত বিডি, যার টাকা তার ঘরে লিখবো। যেহেতু আমাদের প্রারম্ভিক জের নাই, আমরা প্রারম্ভিক জের লিখবো না, তাহলে আমরা প্রথমে লিখবো কি? উত্তোলন হিসাব। উত্তোলনের ফলে অংশীদারদের মূলধন বা স্বার্থ কমে না বাড়ে? কমে যায়। তাহলে উত্তোলন আমরা, সেটা পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব হোক আর চলতি হিসাব হোক, উত্তোলন আমরা অলওয়েজ ডেবিট দিকে লিখব। তাই আমরা ডেবিট দিকে এখানে লিখছি, দেখো 2022 ডিসেম্বর 31, কারণ উত্তোলনের নির্দিষ্ট তারিখ নাই, তাই ডিসেম্বর 31 উত্তোলন। এখানে স্পষ্ট বলা আছে সারা বছর ধরে কামাল 8,000 টাকা, জামাল 6,000 টাকা। এই কামালের ঘরে 8,000, জামালের ঘরে 6,000 লিখে ফেললাম। ওকে, এরপরে আমি কি করব? এরপরে আমরা যে খ করছি লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে আমরা কি লিখছি? বেতন লিখছিলাম, কি লিখছিলাম? মুনাফার অংশ লিখছিলাম, ঋণের সুদ লিখছিলাম, হ্যাঁ, মূলধনের সুদ লিখছিলাম। আমরা কিন্তু ডেবিট দিকে লিখছিলাম। যেগুলো লিখছি ওগুলার ফলে যে দফার জন্য অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে, সেগুলা ডেবিট দিকেরগুলো আমরা এই পাশে চলতি হিসেবে ক্রেডিট দিকে লিখবো। এখন কি দফার ফলে অংশীদারদের মূলধন হিসাবকে প্রভাবিত করে? বেতন, মূলধনের সুদ, মুনাফার অংশ। ঋণের সুদের জন্য অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে না। তাহলে আমরা লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে কি লিখছিলাম একটু মনে করো, আমি আসলে মিশিয়ে দিচ্ছি, এটা লিখেও রাখি নেই। তুমি প্রথমে লিখছিলে ডেবিট, তুমি তো খাতায় উঠাইছো, প্রথমে লিখছিলে ডেবিট দিকে কি? বেতন লিখছিলা। বেতনের উপরে কি হেডিং দিছিলা? অংশীদারদের চলতি হিসাব। এই যে বেতন লিখছিলা। ওকে, কারণ বেতনের ফলে অংশীদারদের মূলধন বাড়ে, এটা অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট টাকা, মূলধন বাড়বে। তাই আমি ক্রেডিট দিকে লিখবো ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। লিখবো বেতন, কামালের ঘরে লিখবো 14,400, জামালের ঘরে লিখবো 10,800, কারণ প্রতি মাসে দেওয়া আছে, ওটাকে বছরে কনভার্ট করে লিখে ফেললাম। আমরা তারপরে লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে কী লিখছিলাম? মূলধনের সুদ, শিরোনাম দিয়েছিলাম অংশীদারদের চলতি হিসাব। এই যে মূলধনের সুদ আমরা লিখে ফেলবো। আমরা মূলধনের সুদ লাভ লোকসান আবন্টনে কামালের বাইর করছি 6,000, জামালের বাইর করছি 4,250। ওকে, হয়ে গেল। তারপরে আমরা কি লিখছিলাম? ঋণের সুদ। ঋণের সুদের উপরে হেডিং কী দিছিলাম? যা ঋণের সুদ তার ঋণ হিসাব। তো ঋণের সুদ আমরা কোনোভাবেই চলতি হিসাবে লিখবো না, মূলধন হিসেবেও লিখবো না। তাহলে আমরা ঋণের সুদ বাদ দিলাম। তারপরে সর্বশেষে কী লিখবো? মুনাফার অংশ। মুনাফার অংশ বের করছিলাম আমরা, যার যত মুনাফা বের করছিলাম ক্ষয়ে, সেটা বসিয়ে দেবো। তাহলে আমাদের ক্রেডিট দিকের কাজ শেষ। ওকে, আমরা লাভ লোকসান আবন্টনের ক্রেডিট দিকে কী লিখছিলাম? ক্রেডিট দিকে লিখছিলাম উত্তোলনের সুদ, শিরোনাম দিয়েছিলাম চলতি হিসাব। ক্রেডিট দিকে লিখছিলাম পণ্য উত্তোলন, শিরোনাম দিয়েছিলাম চলতি হিসাব। তাহলে ওই জিনিসটাকেই, ক্রেডিট দিকে জিনিসটাকে এখানে ট্রান্সফার করবো। এই যে ডিসেম্বর 31 লাভ লোকসান বন্টন হিসাব। প্রথমে উত্তোলনের সুদ, মানে যেভাবে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করছি, চলতি হিসাব ঠিক সেভাবেই করবো, ওইটাই। ওকে, তাহলে উত্তোলনের সুদ আমরা বের করছিলাম কামাল 200, আমরা জামাল লিখছিলাম 150। আমরা লিখবো পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন কে করছে? আমাদের প্রশ্নে স্পষ্ট বলা আছে, দেখো নিচে। এছাড়া কামাল 1,000 টাকার পণ্য উত্তোলন করে, এই যে পণ্য উত্তোলন 1,000, জামাল ড্যাশ। চলতি হিসাবে শুধু কি লিখি নাই? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। যদি প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এখানে লিখতাম, আর এটা চলতি হিসাব থাকতো না, তখন এটা হয়ে যেত মূলধন হিসাব। এতটুকু পার্থক্য, তখন এটা পরিবর্তনশীল পদ্ধতিতে। দেখছো? তাহলে আমরা যখন স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করি, তখন আমরা শুধুমাত্র প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন মূলধন হিসাবে রাখি, বাকি দফাগুলা মূলধন হিসাবে আমরা চলতি হিসাবে লিখি। তার মানে আমরা পরিবর্তনশীল পদ্ধতির একটা ছককে দুইটা ছকে বিভক্ত করি, আর কোনো কিছু না এখানে, নাথিং। ওকে, তাহলে আমাদের মূলধন চলতি হিসাব প্রস্তুত করা শেষ। এখন আমরা যোগ বিয়োগ করার পালা। তাহলে আমরা দেখতেছি ক্রেডিট বড়, তো প্রথমে কামালের যোগ করি। এই 14,400, 6,000, 53,875 যোগ করলে হবে 74,275। ঠিক তেমনিভাবে 10,800, 4,250, 53,875 আমি যদি যোগ করি, আমরা পাবো 68,925। সঙ্গে সঙ্গে ওটা আমি ডেবিট দিকে আনবো, কারণ যোগ বিয়োগ করার সিস্টেম জানো, ক্রেডিট বড়, সঙ্গে সঙ্গে ডেবিট দিকে এনে আমরা বিয়োগ করব। তাহলে যার ঘরে যত আমরা বসে দিলাম, এই 74,250 থেকে প্রথমে বিয়োগ করবো 8,000, তারপরে 200, তারপরে 1,000 করে বিয়োগ ফল পাবো, এই দেখ 65,075। ঠিক তেমনি 68,925 থেকে আমরা বিয়োগ করবো 6,000, বিয়োগ করবো 150, আমরা জামালের পাবো 62,775। আমরা হিসাবকাল শেষে যে টাকাটা পার্থক্য বের করি, এটা আমরা হিসাবকাল শেষের দিনে উদ্বৃত্ত সিডি নামে লিখি। আমরা যেটা বের করি এটা সিডি, আমরা পরের বছরের বিডি জানুয়ারি 1 তারিখ অর্থাৎ বছরের শুরুতে বিডি করে অঙ্কটা ছেড়ে দিই। এখন এই যে আমরা কামালের এই যে 65,075 টাকা যে বের করলাম, এটা দ্বারা কী মিন করে? এটা দ্বারা মিন করে
কামাল কারবারে মোট পাওনা ছিল মূলধন এবং অতিরিক্ত মূলধন ব্যতীত কারবারের কাছ থেকে এটা মোট পাওনা, তবে কামাল মোট কারবারের কাছ থেকে পাবে মূলধন এবং অতিরিক্ত মূলধন ব্যতীত ৭৪,২৭৫। এই ৭৪,২৭৫ কী বাবদ পাবে? বেতন বাবদ পাবে, মূলধনের সুদ বাবদ পাবে, মুনাফার অংশ বাবদ পাবে। এটা কিন্তু তার অ্যাকাউন্টে কারবার চলতি হিসাব নামে তার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে যে কামাল আপনি কারবার থেকে আমি কারবার আমার কাছ থেকে আপনি পাবেন মোট ৭৪,২৭৫। এই ৭৪,২৭৫ থেকে আপনি উঠিয়ে নিয়েছেন ৮,০০০, এটা হচ্ছে উত্তোলন বাবদ, আপনার উত্তোলনের সুদ বাবদ কাটা গেছে ২০০, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি উঠে নিয়েছেন ১,০০০, আপনার অ্যাকাউন্ট থেকে কাটা গেছে, তাহলে আপনার পাওনা এখন কারবারে রয়ে গেছে ৬৫,০৭৫। এইটা কামালের টাকা কারবারে রয়ে গেছে। ঠিক তেমনিভাবে জামালের টাকা এইটা কারবারে রয়ে গেছে। এখন পরের বছরে আমি যখন আবার মূলধনটা স্থায়ী পদ্ধতিতে করব, তখন চলতি হিসাবের প্রারম্ভিক জের এইটা হবে আর এইটা হবে। এই প্রারম্ভিক জেরকে নিয়ে আবার নতুন করে চলতি হিসাব প্রস্তুত করে সমাপনী জের বের করবো। এটা চলতেই থাকবে যতদিন কারবার থাকবে। আমরা খুব সহজে গয় করে ফেললাম অংশীদারদের চলতি হিসাব, এবং বেসিক বুঝে আমার কাছে মুখস্থের কোনো স্থান নাই। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, তোমরা পৃথিবীর এমন কোনো হিসাব বিজ্ঞান অঙ্ক নাই যে পারবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি দোয়া করবে যাতে তোমাদের জন্য আমি নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।